হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের যে ভিডিওটা সেটা তোমাদের অনেক দিনের একটা রিকোয়েস্টেড ভিডিও। ইভেন আমরাই রিকোয়েস্টেড না, এটা আমরা মানে করব করে হ্যাঁ 9th ফেব্রুয়ারি আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমার পৌলমি ইটিং শোতে। সেদিন মানে তখন সত্যি আমরা সেই সিচুয়েশনে ছিলাম না, তো তোমাদের সাথে জাস্ট সেইটুকুই আমরা শেয়ার করেছিলাম যে আমাদের মন মেজাজ একদমই ভালো নেই। তো তারপর থেকে তোমরা জিজ্ঞেস করছিলে যে কি হয়েছে প্রবলেম। তো আমরা ঠিক করেই নিয়েছিলাম যতক্ষণ না অ্যাটলিস্ট 40-50% ঠিকঠাক আমাদের সিচুয়েশন কন্ট্রোলে না আসছে ততক্ষণ আমরা কিছুই জানাবো না তোমাদেরকে। তো যাই হোক, এখন কিছুটা সিচুয়েশন ওভারকাম করতে পেরেছি, কিছুটা কন্ট্রোলে এসেছে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে বিগত 2-3 মাস ধরে আমাদের সাথে ঠিক কি হয়েছে, আমাদের ছাড়া আমাদের বাড়ির পোষ্যর সাথে কি হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হয়তো ভিডিওটা চেষ্টা করছি খুব শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিওটা করার। যদি একটু লেন্দি হয়ে যায় প্লিজ তোমরা একটু দেখে নিও কষ্ট করে, আমরাও তাহলে আমাদেরও খুব ভালো লাগবে যে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে পেরে। তো যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমাদের ডোনা ভিকি বব কেমন আছে, যেটা মানে এই জিনিসটা শেয়ার করার পর থেকেই তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন মাথায় এসছে যে ওরা কেমন আছে। সত্যি ওরা মানে ভিকি আর বব ভালো ছিল, মাঝখান থেকে মানে খারাপ হয়ে গেছে শুধু ডোনা, ঠিক আছে। তো যাই হোক, ওর সাথে যা হয়েছে পুরোটাই সাডেনলি হয়েছে, মানে সেটাই সব তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু আগে থেকে শেয়ার করছি, প্রবলেমটা আমাদের লাইফে শুরু হচ্ছে 19th ডিসেম্বর থেকে, যেদিনকে আমাদেরকে ছেড়ে টুটু চলে যায়। ঠিক আছে, বুঝতে পারিনি ঠিক 5 মিনিট আগে, মানে 1:55-তে টুটু তখনও মা করে ডেকেছে। 5 মিনিট পরেই দেখছি ও নেই। ও খাঁচাটাকে মানে আমার এখন বলতে গেলে আমার নিজেরই গলা কাঁপছে। ও খাঁচাটা ধরে ওই ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ করলো, ওকে বার করলাম, ও শেষ। ঠিক আছে, তো মানে ও চলে যাওয়ার পর আমার মা তো মানে মারাত্মক ভেঙে পড়েছে। আমার মা কেন, আমরা সবাই প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। মানে সেই দুপুরবেলায় খাওয়া নেই দাওয়া নেই, ইভেন ডলুকে শুদ্ধ কিচ্ছু খাওয়াইনি আমরা। মা সারাদিন কেঁদেছে, 2 দিন 3 দিন পর পর। এবার আমাদের যে বিল্ডিংয়ের যে দেখাশোনা করে উনি হচ্ছেন মুসলিম, ঠিক আছে। তো ওনার সাথে আমরা সব কিছুই শেয়ার করি, আমাদের কি হয় না হয়। উনি ভীষণ ভালো, মানে আমাদের সাথে একটা আলাদাই ওনার ইয়ে আছে। তো যাই হোক, ওনাকে ব্যাপারটা বলি যে এরকম আমাদের টুটু চলে যায়। তো ওনার ফার্স্ট একটাই কথা বলে যে তোমাদের ওপর কিছু একটা বিপদ হতো, যেটা টুটুকে দিয়ে জিনিসটা কেটে গেল। আমি তখন ওনাকে একটাই কথা বলেছিলাম যে আমার বিপদ হোক আমি সেটা মাথা পেতে নেবো, কিন্তু আমার জন্য কোনো প্রাণীর চলে যাওয়া এটা আমি কখনোই মানতে পারবো না। এই অবলা জীবগুলো খুব মানে 20শে ডিসেম্বর যেদিনকে ডলুর বার্থডে, ঠিক ডলুকে স্কুল থেকে ফেরার সময়তেই সৌরভের অ্যাক্সিডেন্ট হয় স্কুটিতে। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে কাউকেই বলিনি। এবার সেইটার জন্যই যে টুটু চলে যাবে এটা মানে আমাদের কাছে সত্যি ভীষণই আনএক্সপেক্টেড ছিল। তো চললো 10 দিন চললো, 12 দিন কেটে গেল। বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারিনি আমরা যে সত্যি আমাদের ওপর আরো ভয়ঙ্কর কিছু আসতে চলেছে, সেটা সত্যি আমরা বুঝতে পারিনি। তারপরে মানে মারাত্মক একটা ঘটনা ঘটে হচ্ছে 5 জানুয়ারি। আমরা গেছিলাম হচ্ছে ইকো পার্কে। এবার আমার ব্যাগের মধ্যে ওখানে ওয়ালেট ছিল, টাকা পয়সা ছিল, আমার এটিএম কার্ড, আমার সব কিছু ডকুমেন্টস আমার যেরকম থাকে ওর পার্সে ওর ছিল। আমি সবসময় নিয়ে দেখা, কখন কি দরকার পড়ে বলা চলে না। ডলুর আই কার্ড, তারপরে আমার 3টে ফোন, মানে মায়ের ফোন ছিল, আমার 2টো ফোন ছিল। দিয়ে এবার আমরা ইকো পার্ক থেকে ব্যাক করছি, আমরা ওখান থেকে কিছু পাচ্ছিলাম না, ওলা উবের এত ভিড় ছিল তো ওই টাইমটায়। দিয়ে ব্যাক করার সময় মানে সব কিছু একদম স্মুথলি গেল সকাল থেকে। ঠিক যখন ব্যাক করছি আমরা একটা অটো আমরা ওখানে রিজার্ভ করি, যেটা আমাদেরকে চিনার পার্কে ড্রপ করেছে। সামনে একজন ভদ্রলোক বসে। এবার আমি না যখনই কোথাও যাই আমি সবসময় ভিডিও করে রাখি, সেটা যে সবসময় তোমাদেরকে দেখানোর জন্য সেটা না, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, বা হয়তো এমন একটা কিছু যেখানে আমি ভিডিওটা ক্যাপচার করে রাখলাম যেটা আমার পরবর্তীকালে গিয়ে কাজ দেবে। তো অদ্ভুতভাবে আমি সেই দিনকে ওই অটোতে ওঠা বা কি করছি অটোতে সেই রকম কোনো ভিডিও আমি করিনি। ইকো পার্কে যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ওখানে পিকনিকে গেছি। দিয়ে এবার আমি
আমরা সবাই এবার আমি অটোর পেছনে ব্যাগটা রেখেছি, এবার ডলু তখন আমার কোলে, মা বসেছে, সৌরভ বসেছে, সামনে একজন ভদ্রলোক বসেছিল। তো আমাদেরকে চিনার পার্ক নামিয়ে দিয়েছে। আমরা চিনার পার্ক থেকে আবার অটো ধরে আমরা বাগুইআটি নেমে গেছি। বাগুইআটি নেমে গিয়ে আমি যখন রিক্সা ধরবো, আমার সাডেন মাথায় এলো আমার ব্যাগটা নেই। ব্যাস, আমি তো ওখানে মানে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমি ভেবেছিলাম বাগুইআটিতেই হয়তো আমি অটোর ওখানে আমি হয়তো ব্যাগটা রেখেছি। আমি ওকে বলছি আমার ব্যাগ কোথায় গেল, কারণ আমার ওখানে টাকা পয়সা ছিল, আমার সব ছিল, টাকা পয়সা যা, আমার ফোন দুটো, যেখানে আমার মানে এটিএম এর সব কিছু ডিটেলস, আমার ব্যাংকিং সব ডিটেলস ওখানে আমি নোট ডাউন করে রাখি, ঠিক আছে। দিয়ে তারপরে আমার মাথায় এলো যে আমি চিনার পার্কের অটোতে আমি জিনিসটাকে ফেলে এসেছি। মানে সেটা একটা, সেই সন্ধ্যেটা যে কি গেছে আমাদের হাতে, একটাও টাকা পয়সা ছিল না। ডলু সেদিনকে মারাত্মক পরিমাণে খিদে পেয়েছিল। দিয়ে আমি মাকে আর ডলুকে ওইভাবে বাগুইআটি অটোর ওখানে বসিয়েছে। ওই অটোওয়ালাকে বললাম যে চাবিটা শুদ্ধ ব্যাগে ছিল, মানে ডুপ্লিকেট চাবি, সেটাও ঘরের ভেতরে, মানে নেওয়ার কোনো সিন নেই। দিয়ে তারপরে আর আমাদের এই তালা লক ভাঙাও যাবে না, ভাঙলে পরে পুরো দরজা কাটতে হবে। সেদিনকে রবিবার ছিল, যাই হোক। তারপরে মাকে আর ওকে প্রায় 1.5 ঘন্টা মতো বসিয়ে দেখে আমরা গেলাম হচ্ছে চিনার পার্কের অটোর ওখানে খোঁজ করতে। এবার আমি তো ওর ফোন থেকে পাগলের মতো আমার ফোনে ফোন করেই যাচ্ছি। আর আমার তখন রীতিমতো প্যানিক স্টার্ট হয়ে গেছে যে আমার টাকা পয়সা যাক, এটিএম যাক, আমি সব ফ্রিজ করতে পারবো, আমি ফোন দুটো চলে গেলে ওই দুটো আমি কিচ্ছু করতে পারবো না। একবার মায়ের ফোনে, একবার আমার ফোনে, ফোন কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। ফাইনালি আমরা যখন, আর আমি সমানে আমার মা কালীকে ডাকছি, মা, কপাল ভালো ছিল আমার ফোনটা আমার পকেটে ছিল। দিয়ে আমি যেই লোকনাথ মন্দিরটা ক্রস করলাম, উনি ফোনটা রিসিভ করলেন। তো উনি ফোনটা রিসিভ করার পর আমি বললাম যে দাদা এই ব্যাপার। তো উনি বললেন যে আপনার ব্যাগটা আমার কাছেই আছে, তো আপনাকে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি ওয়েট করতে হবে, কারণ আমি অলরেডি নিউ টাউনের ওদিকে চলে এসেছি, ওখানে ড্রপ করব, ওখান থেকে পিক আপ করে তারপরে আসবো। তাও আমার তো মন মানছে না, আমার সবসময় মনে হচ্ছে যে উনি ব্যাগটা ফেরত দেবে, তো উনি ব্যাগটা ফেরত, উনিও ছিলেন কিন্তু মুসলিম, ঠিক আছে। ভদ্রলোক এত ভালো ছিল। আমি নিয়ার ওখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে, মানে ও তো প্যানিক করছেই, তার সাথে আমি যেন আরো বেশি করে প্যানিক করছিলাম যে কি হবে, আমার যদি ফোন চলে যায় আমার সব চলে যাবে। না, ভদ্রলোক ফোনটা ধরার পরে আমি ওকে বললাম একটু, আমার তো মানে মারাত্মক টেনশন। তো ফাইনালি অটোওয়ালারা তো খারাপ হয় না, মোস্ট অফ দ্য অটোওয়ালারাই খুব ভালো। দিয়ে তারপরে ওনার সাথে দেখা হওয়ার পরে যখন আমি ব্যাগটা হাতে পেলাম, দিয়ে তারপরে জাস্ট আমরা রিলিফ। তো তখন ডলু আর মা অলরেডি বাগুইআটি অটোর ওখানে বসে। তো আমি আমাদের যে রিক্সা কাকু যে আমাদেরকে নিয়ে যাতায়াত করে, আমি ওনাকে ফোন করলাম যে তুমি এসে ওদেরকে একটু নিয়ে যাও। তা করতে করতেই আমরা বাগুইআটি থেকে ওদেরকে দেখা পেয়ে গেছি। দিয়ে এবার বাড়ি এসে অবশ্যই তোমাদেরকে বললাম যে আমাদের যে বিল্ডিং দেখাশোনা করে ওনাকে এসে ব্যাপারটা বলি। তো উনি আমাদেরকে একটাই কথা বলেছিলেন যে দেখলে তো, প্রথমে টুটু, তারপরে এরকম একটা, আরও তোমাদের ওপর বড় কিছু আসতে চলেছে। আমি ভেবেছি হয়তো না, ক্যাজুয়ালি জিনিসটা বলছে, কিছুই হবে না হয়তো, আমরা কিচ্ছু বুঝতে পারিনি। আবার 5 তারিখ থেকে মাত্র 14 দিন পরে আমাদের প্রবলেমটা স্টার্ট হলো ডোনাকে দিয়ে। যে ঝড়ঝাপটাটা মারাত্মক পরিমাণে আমাদের ওপর দিয়ে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ ডোনা অ্যাকচুয়ালি বলি তার আগে, মানে আমরা যখন আমাদের যে পুজো আচ্ছা করে, আমরা যে নতুন ফ্ল্যাটটায় যখন সুইচ করেছিলাম, সুইচ করার পরে সবকিছু খুব ফাইন আর খুব স্মুথ ভাবে যাচ্ছে, ঠিক আছে। ইভেন তোমাদের হয়তো কোয়েশ্চেন থাকে আমি কি করি বা না করি। আমি কাজ করি, প্রাইভেট ফার্মের সঙ্গে যুক্ত আছি একটা আইটি সেক্টরে, ঠিক আছে। তা আমার ওয়ার্ক ফ্রম হোম, আমার নাইট শিফটে থাকে, সেক্ষেত্রে আমার রাত জাগতে লাগে, তো অসুবিধা হয় না, আমার অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, সব কিছুই এভরিথিং ইজ গোয়িং পারফেক্টলি অল রাইট, সব কিছু খুব ভালোভাবে স্মুথলি যাচ্ছিলো। ইভেন ও তো ইউটিউবে ওর যেরকম ব্লগ করে, এই শো করে, ও নিজের মতো করছিল। আমাদের ফার্স্ট ধাক্কাটা আসে 2022-এর আগস্টে, খুব স্মুথ, খুব ভালো যাচ্ছিল। সাডেনলি মানে একটা ড্রাস্টিক চেঞ্জেস হয়, মানে ওর শরীর খারাপ হতে শুরু করে ফার্স্ট 2022। আমার শরীর অনেকবার এফেক্ট করে, খাবার খারাপ হয়, ব্যাক টু ব্যাক খারাপ হয় আমার উপরে। ডেঙ্গু হলো, ঠিক আছে, সেকেন্ড টাইম আবার ডেঙ্গু হলো। তারপর ও ডেঙ্গু হয়ে বাড়ি এলো, ঠিক তার 10 দিন মাথাতেই বাবা মারা গেল। হ্যাঁ, মানে যেটা হওয়ার ছিল না, কারণ আমার বাবা কোনো রকম অসুস্থ ছিল না, মানে বিছানায় শয্যাশায়ী ছিল না। খুব আনসার্টেন কিছু, আনপ্রেডিক্টেবল কিছু জিনিস ঘটতে থাকে। তো স্টিল
মানে আমরা তখনও ওই ব্যাপারটা নিয়ে বা ওরকম জিনিস কারণ আমরা হতে জানি পারে, আমরা ফ্ল্যাটে ভালো করে যোগ্য টোগ্য করে ঢুকেছি, ঘটতে পারে, মানে বুঝতেই মানে পারিনি। স্বাভাবিক ব্যাপার, মানে ওই ব্যাপারগুলো তো চটজলদি মাথায় আসে না। আর সত্যি কথা বলতে মানে কি আমরা ভাবতেই পারি না এইসব। কারোর ক্ষতি তো করিনি আর কারোর ক্ষতি কখনো চাইও না, তো স্বাভাবিক ব্যাপার আমাদের মানে যে শত্রু পুষে রেখেছি বা আমাদের আত্মীয় স্বজন, কারণ আমাদের আত্মীয় স্বজন সত্যি কথা কেউ নেই, আমার তো কেউই নেই, ওরও কেউ নেই, মানে কেউ যে ওইভাবে ইয়ে করবে সেরকম সত্যি কথা বলতে কেউ নেই। এন্ড জানি না মানে এটা সত্যি কথা বলতে পুরোটাই আমাদের একটা গেস, আমাদের বাট সেই পয়েন্টে আমি কেউ যাচ্ছি না। আমাদের ক্ষতি করেছে, ঠিক আছে, মানে কিছু তো করেছে, বাট সেটা আমরা বুঝতে পেরেছিলাম এই টাইমটা এসে। যাই হোক, তো তখন না মানে খুব ড্রাস্টিক চেঞ্জেস আসে, মানে আমার ওর কর্মক্ষেত্রে সবথেকে বেশি চেঞ্জেস আছে, কাজের দিক থেকে প্রচুর আপস এন্ড ডাউন হয় সাডেনলি, মানে হুট করে, মানে বুঝতে পারলাম না। ঠিক আছে, হয় চলো ঠিক আছে, কাজ মানুষের আপস এন্ড ডাউন হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। প্যারালালি ওরটাও আপস এন্ড ডাউন হতে থাকলো, মানে ওর যে মানে আগের যে তোমরা হয়তো দেখে থাকবে, যখন একদম প্রথম থেকে যখন এ করে তখন ওর ভিউজ খুব ভালো ছিল, সাডেনলি ওটা খুব ড্রাস্টিক্যালি মানে ড্রপ হতে থাকে। এবার দেখো, আমি এখানে বলবো না যে এটা তো পুরোপুরি সম্পূর্ণ ইউটিউবের ব্যাপার, তার অ্যালগোরিদমের ব্যাপার, তাও এতটা চেঞ্জেস। কিন্তু দেখো কিছু ব্যাপার থাকে, মানে হুট করে যে সব দিক থেকে সেটা এফেক্ট করবে সবাইকে সেটা তো সম্ভব না। তারপরে আমার বাবার চলে যাওয়াটা, হ্যাঁ মানে ব্যাক টু ব্যাক এরকম ধরনের জিনিস হতে থাকে, তো তারপরে মায়ের অ্যাক্সিডেন্টালি পা ভেঙে গেল, ধুম করে পড়ে গেল, সেখানে একটা বিশাল একটা খরচ হলো। হ্যাঁ, আর আমাদের প্রত্যেকবারই হার্ট ক্যাশ বেরিয়েছে। ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে কি মেডিক্লেমটা সেইভাবে আমার কাকিমার করানো নেই বা কিছু, তো তার জন্য পুরোটাই হার্ট ক্যাশে করতে হয়েছিল সবটাই। তো এনিওয়েজ এইগুলো হচ্ছে তখন ইনিশিয়াল স্টার্টিং ছিল। তো এই রিসেন্টের ব্যাপারগুলো যেটা পৌলমি বলছিল, এই এবার আমি বলি 2025-এর এই 5 তারিখের পরে আমাদের বাড়িতে যে পুজো করে, তো ওনাকে তখন আমরা ডাকি যে আমাদের বাড়িতে এরকম একটা নারায়ণ পুজো করব। এত প্রবলেম যাচ্ছে, কারণ বাবা মারা যাওয়ার পর সত্যি করে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজোটা হয়নি, কারণ এই ক্রেশের জন্য এই সেই করে মায়ের থাকে, তো এবার ওরা থাকলে হবে না। এবার আমরা একটা দিন ফিক্সড করেছিলাম যে জানুয়ারি মাসে আমরা একটা দিন ভালো দিন দেখে করব। তো উনি হঠাৎ করে বলে উঠলো যে তোমাদের ওপর কতটা কি হবে জানি না, তোমার এই পোস্টগুলোকে কিন্তু ঠিক রেখো। আমরা না সেগুলো কি মানে বাইরের ঘরের মিলিয়ে, বলছে না শুধু তোমাদের পোস্টগুলো, তোমাদের যে 3টে আছে ওদেরকে কিন্তু একটু সাবধানে রেখো, ব্যাস। আমাদের আরও যেন টেনশনটা যেন মনের মধ্যে বসে গেল। সেই যে 17 তারিখে উনি ওই কথাটা বললেন, 16 বা 17 তারিখে ফার্স্ট প্রবলেমটা স্টার্ট হয় ডোনাকে দিয়ে 19 তারিখ সন্ধ্যেবেলা থেকে। মেয়ের হঠাৎ করে শরীর খারাপ, যা ওর এই 10.5 বছরে কোনোদিন হয়নি। দুম করে খাওয়া দাওয়াটা স্টপ করে দিল, দুম করে ইউরিন স্টপ করে দিল, দুম করে ওর পটি সব ইয়ে হয়ে গেল। 24 তারিখে ওকে ব্লাড টেস্ট করালাম, চোখ থেকে মানে সব চোখ খুলতে পারতো না, চোখটা পুরো জলে ভেজা, মানে চোখটা সবসময় এরকম করতো, মানে আমরা বুঝতে পারলাম না, পেট ফুলে ঢোল। আমরা সঙ্গে সঙ্গে তারপরে না বাড়ির বাইরে এক পাও রাখতে গেলে সত্যি আমাদের ভীষণ ভয় লাগতো ডলুকে নিয়ে। আমি ওকে বলতাম যে ডলুকে নিয়ে তুমি স্কুটিতে পড়তে বা স্কুলে দিতে যাও, একটু সাবধানে যেও। তো যাই হোক, ডোনার ওপর মানে চরম একটা বিপদ এসে গেল। 24 তারিখে ওর সব রকম ব্লাড টেস্ট এই সেই আমরা করালাম, তারপরে আমরা ইউএসজি করালাম। ফার্স্ট ইউএসজিতে ওর কিছুই ধরা পড়েনি, সেকেন্ড ইউএসজিতে ওর ধরা পড়লো যে ওর ক্লোজ পায়োমেট্রা হয়েছে। এবার অনেকেই জিজ্ঞেস করতে পারো পায়োমেট্রাটা কি জিনিস, ওটা একটু গুগল করে নিতে পারো। পায়োমেট্রাটা অ্যাকচুয়ালি ইউরেটাস থেকে হয়, মানে মেইনলি বেবি না করালে এই জিনিসটা হয়, মানে না বেবি না করালে না, মানে ওদের যে বেবি করালেও হয়, পিরিয়ডটা যেটা হয় না ওটা মানে অ্যাকচুয়ালি যখন এন্ডের দিকে থাকে তখন অনেক সময় ইউরিনারি ট্র্যাক ইনফেকশনটা ক্রিয়েট হয় ভেতরে। এবার তারপরে ওটা অটোমেটিক একটা পাস বেরোয়, হ্যাঁ মানে বদ রক্তগুলো বেরিয়ে যায়। ক্লোজড হলে পরে পাস বেরোয় না, বলছি পাসটা বেরোনোটা ভালো, যদি ওটা ওপেন থাকে খুবই ভালো। আর যদি পাসটা বেরোনো বন্ধ হয়ে যায়, ওটা ভেতর থেকে যদি ইউরিনারি ট্র্যাকটা ব্লক হয়ে যায়, তখন ওই ইউরিনারি ট্র্যাকটা যেটা একটা সরু ফিতের মতো থাকে, ওটা ফুলে এইরকম মানে এইরকম ঠিক একটা টিউবের মতন একটা আকার ধারণ করে, যেটা ডোনার পেটটা
হয়েছিল, আর যেটার থেকে ওর মানে কিডনি অনেক কিছু মানে এফেক্ট করে গেছে, সেটা বলছি আস্তে মানে আস্তে। সেটাই হচ্ছে তো ব্যাপার। ওর সেকেন্ড ইউএসজিটা যখন হয়, দিয়ে তারপরে ডক্টর বললো যে ওর ক্লোজ পায়োমেট্রা হয়েছে। বিগত 10.5 বছর ধরে ওর কিছু হলো না, এই বয়সে এসে ওর এই জিনিসটা হলো। ডাক্তার বললো ওটি ছাড়া কোনো অপশন নেই, চান্সেস একদম কম, কারণ কারণ ওর যেহেতু body ওর বয়সটা এতটা হয়ে গেছে, আর ও ওর শরীরটা খাওয়া দাওয়া খুব down করছে হয়ে না, গেছিল, ভীষণ ও down মানে হয়ে গেছিল। পুরো মরার মতো কাঠের মতো শুয়ে থাকতো। মানে আমাকে সৌরভ আর আমি কোনোভাবে ধরে তুলতাম, ওর বডি পুরো স্টিফ হয়ে এত গেছিল। ভারী লাগতো আমার, মানে ওকে তুলতেও আমার কষ্ট হতো, আর ওকে তুলে বসিয়ে যে একটুখানি কিছু খাওয়াবো সেটাও রাখতে পারতো না, মানে বমি গো সঙ্গে সঙ্গে instant ইনস্ট্যান্ট, ও জল রাখতে পারছো না, ও পটি করছে না, ও হিসু করছে না, ও কিচ্ছু করছে না, আর পেটটা পুরো বেলুনের মতো ফুলে গেল। এই প্রবলেমগুলো হলো হচ্ছে 4-5 মানে আমাদের অ্যানিভার্সারির দিন। অদ্ভুতভাবে যেদিনকে আমাদের প্ল্যান ছিল কিছু না কিছু করবো, সারাদিন ওকে শুধু স্যালাইন 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 দিয়ে আমরা কাটিয়েছি। দিয়ে তারপরে ওকে ইউএসজি করানোর পর ডাক্তার তো বলে দিল যে বাঁচানোর চান্সেস খুবই কম, কারণ যেহেতু ওর এতটা এজ হয়েছে, এই সময় কাটাছেড়া করা, তার মধ্যে ওর কি ভেতরে প্রবলেম আছে না আছে আমরা কিছুই জানি না, আর যেহেতু ওর বডিটা পুরোপুরি স্টিফ হয়ে গেছে, সেই জন্য তোমরা একটা চেষ্টা করো। তারপরেই 6 তারিখে ঘটে গেল আর একটা কেলেঙ্কারি, যেটা সৌরভ বলবে। মানে 6 তারিখের ব্যাপারটা না, মানে মাথা থেকে মানে আনএক্সপেক্ট, কারণ 6 তারিখে ওকে স্যালাইন দিচ্ছে, ডলুকে নিয়ে স্কুলে গেছে, ও স্কুলে আনতে গেছিল। মানে দেখো অ্যাকচুয়ালি আমাদের কি হয়, পেট প্যারেন্টসের কাছে কিউআর কোড পাঠানো থাকে, তারা রাখার আগে বোর্ড করার আগে পেমেন্ট করে দেয়, অনেক সময় এখানে এসে করে, তো অনেকে অ্যাডভান্সও পাঠিয়ে দেয়, তো মেসেজ আসে না যেরকম মানে ক্রেডিটের স্টেট ব্যাংকের সেরকম মেসেজ একটা এসেছিল, আমি জাস্ট মেসেজটা ওপেন তখন ও ডলুকে আনতে গেছে, মানে আনতে যাচ্ছি, মানে আমি মানে স্কুটিতে রাইডিং অবস্থাতেই আমি জাস্ট একটু জায়গায় দাঁড়িয়ে আমি তারপরে আমার গুগল বিজনেস অ্যাপটা চেক করলাম, দেখলাম না সেরকম কোনো অ্যামাউন্ট আসেনি, তো আমি অতটা পয়সা দিই না, আমি ফোন পকেটে ঢুকিয়ে আমি চলে গেলাম ডলুকে আনতে। স্কুলে ঢুকলাম, ঢুকে ওকে নিয়ে তারপরে আমি স্কুটি অন করে আমি আসছি, এবার ফোনটা পকেটে, ব্যাক টু ব্যাক মেসেজ বাজছে, অতটা গুরুত্ব ও তো বুঝতে পারেনি। ঠিক আছে, আমি ভাবলাম হয়তো কোনো না কোনো মেসেজ, কারণ আমি চালানোর সময় না আমি সেই দিনকে একটা ডগ অলরেডি এসেছিল, ঠিক আছে, তো ওই হলো ব্যাপার। আমি বাড়িতে এসে যখন ফোনটা চেক করলাম না, আমার সিম্পলি যখন মানে ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, মানে ব্যাক টু ব্যাক 942 টাকা কম, 1 লাখ পুরো ইউপিআই ফ্রড ট্রানজাকশন, মানে মানে পুরো বাজেভাবে, মানে মানে তখন আর করার মতন কিছু ছিল না, মানে হাত পা তো কাঁপছিল, মানে কি বলবো, সেই সময় ওই মাথায় এলো যে স্টেট ব্যাংকে একটা ফোন করি টোল ফ্রি নাম্বারে, সে ফোন লাগছে না, মানে ফরবরিতে মানে যেটা হয় আর কি, তো সঙ্গে সঙ্গে ফোন করে ওদেরকে পুরো ব্যাপারটা জানানো হলো, ওরা সঙ্গে সঙ্গে আমাদের যত ইউপিআই ছিল সব ডিসেবল করলো, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, টেম্পোরারি ফ্রিজ করলো, করার পরে তারপর ওরা একটা মানে কেস করলো, রেজিস্টার করলো, করে দুটো থানা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ প্রচুর করছি, এখনো করছি, রেজিস্টার করেছি, সব জায়গাতে রিপোর্ট করেছি, থানাতে জিডি করেছি, সব কিছু করেছি, এখন জানি না পুরোপুরি ফাইট করে যাচ্ছি, যে প্রবলেমটা জানি না সলভ হবে কিনা, পাবো কিনা আমি জানি না, বাট এক্সপেকটেশন ইজ ভেরি লো। ইভেন তোমাদেরকে আমি জানুয়ারি মাসের শেষে এটাও বলেছিলাম যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে না হলে সেকেন্ড উইকে ওর ওটি আছে, যেহেতু ওর হার্নিয়া হয়েছে, ওর ওটি আছে, ডেটটা আমাদেরকে ডক্টর বলেনি। এবার ওই অবস্থায় ভাবো, ডোনার এরকম একটা সিরিয়াস কন্ডিশন, ডাক্তার বললো যে 11 তারিখে ডোনার ওটি করতে হবে, ওকে বাঁচানো যাবে না, ডাক্তার বলেই দিল 80% চান্সেস নেই। আমার দিক থেকে পুরোপুরি মাইন্ডটাকে মানে আমার পুরো আউট হয়ে গেছে, মানে আমার যা হোক আগে মেয়েটাকে সুস্থ করি, তার মধ্যেই ফ্রড। এবার ডাক্তার বললো 7 তারিখে ওটিটা ওর করতে হবে। এবার আশা করি বুঝতে পারছো মানে ওই টাইমটাতে আমাদের মানে মেন্টাল অবস্থাটা বা কি ছিল, তো মানে কেউ যে আমাদের খুব বড়ভাবে ক্ষতি করেছে সেটা আমরা হাতে নাতে পুরোপুরি ফল পেয়ে গেলাম। প্রথমে একটার পর একটা শুরু হয়তো হতে পারতো, আমি তাই ও আমাকে বলছে যে দেখো আমি হয়তো 7 তারিখে ওটিটা করতে গেলে হয়তো আমার কিছু হয়ে যেত, যার জন্য ডোনাকে দিয়ে কাটিয়ে দিলাম। না, একদমই না, না আমি তোমাকে হারাতে পারবো, না আমি ডোনাকে হারাতে পারবো, আমি কিছুই করতে পারবো না। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবার তারপরে তোমাদেরকে কমেন্ট আমরা হালকাভাবে বলেছিলাম, তো তোমরা অনেক রকম অ্যাডভাইস আমাদের দিয়েছো, আমরা সেগুলো না। তারপরে এখানেই শেষ না, ডোনার যখন সেকেন্ড ইউএসজিটা হলো, এবার তারপরে 8 তারিখ থেকে অদ্ভুতভাবে, জানি না এটা ঠাকুরের আশীর্বাদ নাকি, ওর ক্লোজ পায়োমেট্রাটা ওপেন হয়ে
পাস বেরোনো শুরু হয়ে গেল, মানে যেটা 1% 1% চান্সেস ছিল, ডাক্তার 100% এর মধ্যে 1% এরকম হয় হয় ডগের। দিয়ে এবার ব্যাস দিয়ে তারপরে তো ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে তাহলে হয়তো বেরোচ্ছে, তাহলে হয়তো ওটিটা হয়তো পরে করতে হবে। দিয়ে তারপরে ওকে 4000 টাকা দামের ব্যাক টু ব্যাক 3টে ইঞ্জেকশন পুশ করা হলো, মানে 3 দিন অন্তর অন্তর দিয়ে পুশ করা। ইনজেকশনগুলো এখানে পাওয়াও যায় না, হ্যাঁ ওটা আমাকে আনাতে হয়েছে ব্যাঙ্গালোর থেকে। ওগুলো ইউকে থেকে আসে, ডাইরেক্ট ব্যাঙ্গালোরে আসে, তারপরে অর্ডার দিলে পরে তারপরে এখানকার ডিস্ট্রিবিউটর গুলো ওরা আমার কাছ থেকে ভালো রকমই টাকা নিয়েছে ইঞ্জেকশনটা ছাড়াও। তো যাই হোক, ওকে তো আমার সুস্থ করানোটা আগে দায়িত্ব, প্লাস ওর অপারেশনটা সেটাও আমাকে ডিলে করে চলবে না, আমার সেটাও মাথাতে আছে। কি নাম জানি, অ্যালিজিন, ওটা 4000 করে দাম এক একটা মেডিসিন, 3টে মেডিসিন, মানে বুঝতে পারছো তার আগে জেলি মেডিসিনটা না, মানে ওকে মানে চামড়া নিচে 3 জায়গায় ওকে পুশ করতে, আর বডি তখন ওর সেনসেশন খুব বার্নিং সেনসেশন হতো, ওর খুব জ্বালা করতো বডিটা, যার জন্য অ্যাকচুয়ালি দেওয়া হতো ওই ভেতরের যে পাসগুলো যেগুলো জমে ছিল ওইগুলোকে ওই পুরোপুরি বের করে দেয়। আর তো মানে রাতের পর রাত জেগেছি, মানে আমি পুরো রাতের পর রাত জাগা, ওই যেগুলো বলে আর কি, মানে টয়লেট শীট বা যেগুলো বলে আর কি মলের শীট, ওইগুলো দিয়ে রাখতাম। তো গা পেছন মাখামাখি করতে, ইনস্ট্যান্ট আবার পোছা হতো, মানে ব্ল্যাক কালারের সব, মানে কত মানে জমাট ছিল ওর, যে কি যে কষ্টটা হচ্ছিল। 5 তারিখের এরকম একটা ঘটনা, 6 তারিখে ফ্রড, 7 তারিখে সৌরভের অপারেশনটা ডিলে হয়ে গেল, 8 তারিখ থেকে ওর এরকম সমস্যা। ওর যখন এটা শেষ হলো, তারপরে ওর আবার ব্লাড টেস্ট করালাম, দিয়ে ধরা পড়লো ওর কিডনিটা গেছে ড্যামেজ হয়ে। আর টেনশন আমাদের স্টার্ট হয়ে গেল। ডাক্তার বলল হয়তো ম্যাক্সিমাম 6 থেকে 7 মাস, ওকে যদি ঠিক মতো রাখতে পারো তাহলে হয়তো 3-4 বছর বাঁচবে, যদি কোনো রকম এদিক ওদিক ত্রুটি হয় তাহলে কিন্তু আর 6 মাস। পুরো স্ট্রিক্ট মানে স্ট্রিক্ট, নো চিকেন, নো রাইস, নো ফিশ, কিচ্ছু না, মানে মাটনে শুধু লিভার খেতে পারবে, তাও 20 গ্রাম। হ্যাঁ, মানে ওকে একটা ফুড দিল, রেনাল ডায়েট, মানে রেনাল ফুড যেটা, মানে সেটা রয়্যাল ক্যানিনের হয়, ভিভালডিসের হয়। তো আমরা ভিভালডিসেরটা করলাম, কারণ রয়্যাল ক্যানিনের এখন ভরসা নেই এখন। তো যাই হোক, তো এখন ওই ফুডের উপর থাকে, তাও ওটা মাপ, মানে 200 গ্রাম দুপুরে, 200 গ্রাম রাতে, আর কোনো বিস্কিট না, কিছু না। খাবারের জন্য এত পাগলামি করছে, কিন্তু কি করব, আমরা দিতে পারছি না। মেয়ের চেহারা পুরো ভেঙে গেছে, যেটা তোমরা আমার আপকামিং ব্লগগুলোকে দেখবে যে ওকে আমরা কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, তাতে আমাদের মতো এরকম বাড়িতে যাদের পোষ্য আছে তারাও একটু নলেজ পেয়ে যাবে। আর আমাদের যিনি ডাক্তার পুরো ট্রিটমেন্টটা করেছে, ওনার নাম ডক্টর সমর হালদার, উনি অ্যাকচুয়ালি আমাদের কাছে ভগবান, সার্জন, বেলগাছিয়া হসপিটালে গোল্ড মেডেলিস্ট, ভীষণ ভালো ডাক্তার। কিন্তু সত্যি কথা বলতে ওনার ট্রিটমেন্টটা যে অ্যাফোর্ড করতে পারবে তার বাচ্চা, আমি চোখ বন্ধ করে বলতে পারি সুস্থ হবে। তোমাদেরকে একটা ফ্র্যাঙ্কলি একটা সত্যি কথা বলি, আজকে ওর এই যে মেডিসিন এই সেই, আমরা সব জায়গায় এখন ডিউজ আস্তে আস্তে ক্লিয়ার করছি, কিছু করার নেই। মানে আমাদের যে কি সিচুয়েশনটা আমরা ক্রস করছি একমাত্র আমরা জানি, কেউ বুঝবে না। সবাই তো আমাদের সঙ্গে খুব ক্লোজ, আমরা মানে বিগত 15-20 বছর ধরে মানে সবার সাথে আমাদের আলাপ, তো সেই নিয়ে আমাদের কোনো অসুবিধাটা হয়নি। তোমরা সবাই জিজ্ঞেস করছিলে ডোনা কেমন আছে, যে দাদাটা আমাদের কাছে মানে ও স্যালাইন দেয় বা ওদের গ্রুম করে, ওর নাম হচ্ছে প্রসেনজিৎ, ও ভীষণ সাপোর্ট করেছে। আর ও হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাভেট মানে নরমাল টুকটাক ওই রকম লোকাল প্যারাভেট, মানে ও কিন্তু প্রপার প্যারাভেট, মানে যে ডক্টরের সঙ্গে সার্জারিতে সব সময় থাকে, মানে অনেক রকম ডাক্তারের সঙ্গে ও সার্জারিতে থাকে, সার্জারিতে হেল্প করে, তো খুব ভালো প্যারাভেট। আমাদেরকে ডক্টর বললো যে এখন ও আগামী 6 মাস পুরো এরকম স্ট্রিক্ট ডায়েটে থাকবে, 6 মাস পর ওর আবার হেলথ চেক আপ হবে, তখন যদি ওর শরীর ঠিকঠাক পারমিট করে, যেহেতু ওর কিডনিটা খুব বাজেভাবে এফেক্ট হয়ে গেছে, তো তখন যদি ডাক্তার বলছে তখন ওটি হবে, আদারওয়াইজ এখন একদমই না। কারণ আমরা কখনোই চাইবো না যে ও আমাদের সাথে, জানি ওরা চলে যাবে, জন্মিলে মরিতে হবে, সবই বুঝি, কিন্তু ওই আনসার্টেন চলে যাওয়াটা 6 মাসের মধ্যে বা এক্ষুনি চলে যাওয়া, মানে টানা 26টা দিন আমাদের যে কি গেছে না, কি বলবো তোমাদেরকে, 26টা দিন মেয়েটা শুধু ফাইট করেছে, আর আমরা শুধু ঠাকুরের কাছে প্রে করেছি। সারা রাত আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকতাম। আজকে ও যে বেঁচে ফিরে এসেছে আমাদের কাছে, একদিকে ওর দিকে তাকিয়ে থাকতাম, যেই হতো আবার শীট চেঞ্জ করতাম, আবার নতুন শীট দিতাম, পরিষ্কার করতাম। আর তখন আমরা ক্রেজ পুরো ফাঁকা রেখেছি, কিছু করার নেই। আমাকে আগে তো আমার মেয়েটাকে সুস্থ করতে হবে। ওকে যে আমরা এইভাবে হারাতে, মানে আমাদের ঝড়ঝাপটাটা ও যে নিজের ওপর নিয়ে নেবে, আমি যেন ওইটা মানতে পারছিলাম না। যে আমি জানি ও বিগত অনেকদিন ধরে অসুস্থ হোক, সেখানে চলে যাক কষ্ট পাওয়ার থেকে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের
আর আমাদের ঠাকুরমশাই আমাদেরকে কিছু মানে সাহায্য প্রিকশন নিতে বলেছে। আরো একজন ভদ্রলোক ছিলেন, তিনিও আমাদেরকে কিছু মানে আমাদের খুব বাজেভাবেই জিনিসটা আমাদেরকে পুরো ঘেরাও করে ফেলেছে দূর থেকে করে, জিনিসটাকে অলমোস্ট বললো যে এখন স্টেবলে আছে। মানে উনি যা করেছেন, আশা করি ইন ফিউচারে যেই এই জিনিসটা করে থাকুক আমাদেরকে, বা যেই করে থাকুক না কেন, সেটা অ্যাকচুয়ালি এরপর থেকে যদি উনি ট্রাই করেন, আমি মনে করি না তার খুব একটা ভালো হবে, এটাতে ফল পাবে। যাই হোক, আমি কারোর খারাপ চাই না, আমি জানি সবাই ভালো থাকুক, পরে খারাপ চাইলে নিজেরই ক্ষতি হয়। তো এনিওয়েজ এই হলো পুরো ঘটনাটা। আর এই ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি অনেক আগে শুনেছি বা দেখেওছি চোখের সামনে। সেটা হচ্ছে আমার মানে আমার মায়ের বাবা, মানে আমার দাদু আর কি। তো তাকে মানে কেউ একজন বান মেরেছিল, তো ওই মানে শুনেছিলাম। তো ওইটা মারার পর থেকে আস্তে 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 মানে একটা হেলদি মানুষ কিভাবে যে শুকিয়ে যাচ্ছিল, মানে অদ্ভুতভাবে এরকম টিং টিঙে রোগা হয়ে গেছিল দাদু, মানে চিনতে পারতাম না, বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল। কিন্তু মানে ওই বলে না, মানে কিছুদিন আগে ওই ওখানকারই একজন মানে মহাপুরুষ বলো কি তান্ত্রিক বলো কি যাই হোক হোয়াট এভার, ওটার সঙ্গে কথা বলে ওই বানটাকে একটা গাছের মধ্যে ট্রান্সফার করা হয়। ওই গাছটা 7 দিনের মাথায় পুরো মরে যায়, মানে পুরো সুস্থ একটা মানে তাজা গাছ পুরো মরে যায়। তো যদি ওটাকে ট্রান্সফার না করতো তাহলে হয়তো গাছের জায়গায় দাদু মারা যেত। তো যাই হোক, দাদুর তখন বর্তমানে যা শরীরের কন্ডিশন হয়ে গেছিলো, দাদু খুব বেশি দিন আর সার্ভাইভ করেনি, হয়তো টেনে টুনে 1-1.5 মাস পরেই দাদু এক্সপায়ার করে। তো এই হলো ব্যাপার। মানে আমি তখন শুনেছিলাম ব্যাপারগুলো, যেগুলো হয় এগুলো করে, ওটা অতটা বেশি মানে মানতাম না সত্যি কথা বলতে। মানে কখনো তো এরকম ফেস করিনি নিজের ওপর দিয়ে, এখন আমরা এটা ফেস করছি, এখন বুঝি জানি যে না ওটিটা এই মাসে হয়তো হবে না, কারণ আশা করি ভগবান আছেন, উনি সবসময় থাকবেন। আমি তো সবসময় ওনাকে ডাকছি, আর তোমাদের সবার মানে খুব ভালো অ্যাডভাইস আমি পেয়েওছি, সেগুলো ওখান থেকে কিছু কিছু আমি ফলো করি। বিশ্বাস করো, সৌরভের জন্য কিন্তু আমি কোনো রকম ফেলে রাখিনি আমি ওকে, কারণ না ওর কোনো রকম কোনো এই মাসে আমাদের অনেক কথা বলতে দেখো ওইরকম মেন্টালিটি নিয়ে আমি তো নিজেও তো করতে পারবো না। আমি কি করে করব? আজকে বাড়িতে এরকম একটা ক্রাইসিস, মেডিকেল দিক থেকে বলো, তা আমি ওই অবস্থা আমি নিজেকে কি করে করব? মানে আমারও তো একটা প্রেশার আপ ডাউন করছে। ওই রকম প্রেশার আপ ডাউন করার সময় তো ওরা তো অবভিয়াসলি আমাকে তো করাবে না, ওরা তো তার আগে কিছু টেস্ট করায় তো এনিওয়েজ এই হলো পুরো ব্যাপারটা, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। এখন শুধু থেকে সবাই তোমরা প্রার্থনা করো যেন ডোনা ভালো থাকে, ডোনা সুস্থ থাকে, আর ওই যে টাকা চলে গেছে জানি না সেই টাকা আর কোনোদিন ফেরত পাবো কিনা, ওইটা আমাদের মানে বিশাল একটা, দেখো টাকা পয়সা তো সবারই একটা হার্ড অ্যামাউন্ট থাকে না, হার্ড অ্যান্ড সোল মানি, ঠিক আছে, কষ্টের টাকা, সেটা 5,000, 100 টাকা, 10 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা রোজগার করতে খুব কষ্ট হয়। এটা হলো ব্যাপার। আমি বলছি না যে তোমরা তো ভাববে 1 লাখ টাকাটাই আমাদের সম্বল ছিল, কিন্তু না, সেটা না, 1 লাখ টাকাটা সম্বল ছিল না। দেখো সবাই তো কোথাও না কোথাও ফিক্সড ডিপোজিট, এফডি, সেভিংস এগুলো করে রাখে, আর কিছু টাকা সাইড করে রাখে পরবর্তী কিছু খরচের জন্য, ওগুলো মানে আমরা সব ওইভাবে ম্যানেজ করে রাখি আর কি, ওইভাবে করি। তো এনিওয়েজ ওইটা মানে আনএক্সপেক্টেড ভাবে, মানে ওটা যদি খরচ হতো কোনো মেডিকেল ইস্যুতে বলো বা কোনো ব্যাপারে হতো, তাহলে হয়তো অতটা গায়ে মাখতাম না। কিন্তু জিনিসটা যে এইভাবে যে ফ্রড হবে, সেটা মানে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত মানতে পারি না, এখনো মানতে পারি না যে ওইভাবে হবে। যথেষ্ট সচেতনভাবে, যথেষ্ট মানে আমি এই ব্যাপারগুলোতে খুব মানে স্ট্রিক্ট থাকতাম যে না, এই ধরনের মেসেজ কলস কিছু করবো না। কিন্তু মেসেজটা আর হুবহু সেম মেসেজ, একটা জাস্ট মানে কি বলবো, মানে ওগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে জাম্পড স্ক্যাম বা জাম্পড ফ্রড মেসেজ টাইপের। মানে ওর মধ্যে অ্যাকচুয়ালি অটো ডেবিট বা অটো মানে ডেবিটের একটা রিকোয়েস্ট, ওরা লিঙ্ক হাইড থাকে। মানে মেসেজের ভেতর তুমি কোনো লিঙ্ক পাবে না, বাট যখনই তুমি মেসেজ ক্রেডিট দেখলে, তুমি তারপর তোমার হয় ব্যাংকিং অ্যাপ বা তোমার ইউপিআই অ্যাপ, তুমি চেক করলে টাকাটা 3টে পার্টে কাটা হয়েছে, as soon as possible তুমি তোমার ইউপিআই পিন দিয়ে তোমার অ্যাপটা খুললে বা কিছু করলে দেখার জন্য, ব্যাস ওই টাইমে তারা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। আর উইদিন ফ্র্যাকশন অফ মিনিটস মানে তোমার অ্যাকাউন্ট ফাঁকা হতে বেশিক্ষণ টাইম লাগবে না।
আর এগুলো স্টেট ব্যাংকে বেশি ঘটে, কারণ সত্যি কথা বলতে আমি যতদূর যা শুনলাম, যা বুঝলাম, সেটা হচ্ছে স্টেট ব্যাংকের ভেতরেরই কিছু কর্মচারী আছে যারা এই সমস্ত ডেটা লিক আউট করে থাকে, কারণ ওদের কাছে অ্যাকচুয়ালি পুরো অ্যাকিউরেট ডেটা কি করে থাকবে, এটা সম্ভব না। মানে এইটা হচ্ছে ঘটনা। জানি না তো যাই ওইটা হোক, কি তোমরা হবে। সবাই এই ব্যাপারটাতে সাবধান থেকো। এই ধরনের লেটেস্ট স্ক্যাম এটা আর এখন শুরু সিএসসি নিয়েও হয়েছে, একটা উঠেছিল। ঠিক আছে? তো আমি বলে রাখছি যে যদি কখনো এরকম সারাদিনে যদি কখনো এরকম ক্রেডিটের মেসেজ পাও, কখনোই ইনস্ট্যান্ট নিজের ব্যাংক বা নিজের ইউপিআই অ্যাপ লগ ইন করে চেক করবে না। প্রথম কথা, কিছু ঘন্টা যাবে, যেরকম আমাকে আর কি অ্যাডভাইস করলো আর কি, মানে আমার হয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে আপনি তো বাস খেয়ে গেছেন, আপনার আর নতুন করে বাস খাওয়ার কিছু নেই, এর পরবর্তীতে যদি আর বাস না খান তার জন্য কি প্রিকশন নিতে হবে আপনাকে আমরা বলছি। হাতে হেরিকেনটা ঝুলিয়ে দিয়ে আমাকে বলছে। তো যাই হোক, আমি এক মাস না হলে যেটুকু যা শুনলাম বা রিজার্ভ ব্যাংক বুঝলাম থেকে কোনো সেটা হলো স্টেপ যে নিবে না। এই ধরনের মেসেজ আসলে পরে সঙ্গে সঙ্গে নিজেদের ব্যাংকিং অ্যাপ, ইউপিআই অ্যাপ চেক করবে না। আর কিছু ঘন্টা পরে যখন খুলবে, ইচ্ছা করে যেটাই তোমাদের পিন হোক, সেটা ইউপিআই পিন হোক বা ব্যাংকের Change করে দিতে। না চেঞ্জ না, ব্যাংকের যে লগ ইন পিন হোক, সেটা ইচ্ছা করে ভুল টাইপ করবে। এক দুবার ভুল টাইপ করবে, কারণ 3 টাইমস অ্যাটেম্প থাকে। তো দুবার ভুল করার পরে তৃতীয়বার তারপরে তুমি যখন ঠিক পিন দিয়ে লগ ইন করবে, তখন আর কোনো অসুবিধা নেই। কারণ যখনই তুমি ভুল পিন দেবে, তখন ওই অটো ডেবিট রিকোয়েস্টটা যেটা ওদের কাছে অ্যাক্টিভ থাকে না, ওটা দুবার ভুল পিন দেওয়ার পরে ওটা অটোমেটিক রিজেক্ট হয়ে যায়, মানে ক্যান্সেল হয়ে যায়, তারপরে আর ওইটার কোনো ভ্যালিড থাকে না। তো এই হলো ব্যাপার। তো সবাই সাবধান মন মেজাজ থাকবে, আমাদের সুস্থ এখনো থাকবে, আর ভীষণ ডাউন। প্রে করো যাতে আমরা পুরোপুরি এই ব্যাপারটা থেকে ওভারকাম করে উঠতে পারি। এখন একটু টেনশন ফ্রি ডোনার জন্য, কারণ ও এখন একটু ঠিক আছে, কিন্তু ওই ডাক্তার যে কথাটা বলেছে না যে 6 মাস হাতে সময় আছে আর বা 1 বছর 1.5 বছর সময় আছে, আমি ওইসব আমি নিয়ে ওই জিনিসটা চিন্তা ভাবতেই করতে পারি না। বারণ করি ওকে, কারণ সত্যি কথা বলতে দেখো, মেয়ে এখন অনেকটা স্টেবল হয়েছে, আরও থাকবে এখন যতদিন ইচ্ছা থাকুক না, কোনো অসুবিধা নেই, ভালো থাকুক, সুস্থ থাকুক। অত এখন কে কতদিন বাঁচবে, আজকে আমি কালকে পটল হয়ে যাবো, কেন সম্ভব বলা যায় না, তার জন্যই বলছি অত বেশি চিন্তা করে লাভ নেই। যাই হোক, তো এই হলো ব্যাপার, তোমাদেরকে পুরোটা শেয়ার করলাম। আর সৌরভের ওটিও আমরা খুব শিগগিরই করব, যতক্ষণ না সামনে তো দোল আসছে, ওই টাইমটা আমাদের হিউজ একটা বুকিং আছে, ওই বুকিংটা কমপ্লিট, কারণ ওর তো একটা রেস্টের প্রপার দরকার, তো ডলুর ছুটিটাও আছে সামনে, তো তারপরেই আমরা ওটাতে করব। যখনই হোক না কেন, যাই হোক, তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তোমরা এত আমাদের সাথে কনসার্ন হয়ে যাও, এত কনসার্ন দেখিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাই। থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলে তো দূরে, আমরা তো ভার্চুয়ালি সবাই একে অপরের সাথে কানেক্টেড। কেউ কাউকে, মানে তোমরা আমাকে চেনো, আমি তো তোমাদের কাউকে চিনি না, হয়তো রাস্তাঘাটে দেখা হয়, সেখানে কথা বলো, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সবাই কেউ হয়তো ওকে দেখে চেনে, কেউ ওকে দেখলে পরে বলে পৌলমী দি কোথায়, সবসময় আমি থাকতে পারি না। তো যাই হোক, এইটাই আমাদের কাছে বিশাল বড় চরম পাওনা। সব থেকে বড় কথা, ডলু স্কুলের ম্যামরাও যে আমার ব্লগ দেখে, এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। এর থেকে বেশি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। হতে পারে আমার ভিউজ খুবই কম হয়, 1 লাখে এখনো পৌঁছাতে পারিনি, জানি না কবে সেই জায়গায় পৌঁছাতে পারবো না। ভালোবাসাটা আসল, যেটা আমরা অফুরন্ত পাচ্ছি, ঠিক আছে? আর তার মধ্যে 1-2টো নেগেটিভ কমেন্ট থাকে, আমি ওকে সিম্পলি বলি ওটা জাস্ট অ্যাভয়েড করে যাও। দেখো, সবাই তো আর সুস্থ মানুষ না, সবাই যে সুস্থভাবে কমেন্ট করবে তাও না, কিন্তু 90% আমাদেরকে ভালোবাসে, সেটাই আমাদের কাছে অনেক। যাই হোক, তোমাদের সাথে সব ডিটেইলসটাই শেয়ার করলাম, একটু পাশে থেকো। ওই ধরনের স্ক্যামের হাতে সবাই কিন্তু, আর আমার ডনির জন্য একটু প্রে করো যেন একদম তাড়াতাড়ি রিকভার করে যায়। আর ওর জন্য প্রে করো যেন ওর অপারেশনটা যেন একদম সাকসেসফুল হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট আবার আমার ডেইলি ব্লগগুলো তোমরা দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই।